সাদেক কায়েমের শেষ অফার। ডাকসুতে সাদেক কায়েম আর এক মাসও নেই, এক মাসেরও কম সময় তিনি ভিপি হিসেবে থাকবেন। প্রটোকলের ভিপি হিসাবে উচ্চারিত হবে তার নাম। 9 তারিখে সম্ভবত তিনি নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ এক মাসেরও কম সময় ডাকসু থাকবে। সাদেক কায়েম নির্বাচিত হবার পর মানুষের আকাশ চূড়া আশা ছিল, ছাত্রদের অসম্ভব ভরসা ছিল তাদের উপরে। তারা দুর্নীতি করবে না, তারা প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে, তারা পরিবেশকে খুব সুন্দর করবে এবং তারা ছাত্রদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং ছাত্রীদের জন্য ছাত্রী বান্ধব একটি ক্যাম্পাস তৈরি করবে। এরকম প্রতিশ্রুতিও ছিল, ছাত্রছাত্রীদের আশাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত যাবার বেলায় সাদেক কায়েম তার সকল কমিটমেন্ট বা ছাত্রছাত্রীদের সকল আশা পূরণ করতে পেরেছেন কিনা সেটা একান্ত বলতে পারবে বর্তমানে ছাত্রছাত্রীরা। ফ্যাক্ট হলো, সাদেক কায়েম আসলেই যা করার কথা তা করতে পারেন নাই। এর 3টি কারণ থাকতে পারে। প্রথমত, প্রশাসনের অসহযোগিতা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যেইভাবে দলীয়করণ করে ফেলেছে সরকারি দল, সেই পরিস্থিতি থেকে কাজ বাগিয়ে আনা, কাজ করলেও কাজের অনুমোদন নেওয়া, এটা হয়ে ওঠেনি। 2টা ক্ষেত্রে এটা দেখা গিয়েছে। 4 মাস যাবৎ মসজিদের এসির কাজ, আরামে নামাজ পড়ার কাজটি সমাধান হলেও ডাকসু প্রশাসন সেখানে বিদ্যুৎ লাইন দেয় নাই। আরেকটি কাজ, ডাকসুর মাঠে যে সংস্কারের কথার জন্য বিপুল টাকা, কোটি টাকার উপরে যে বরাদ্দ ক্যাশ দেয়া হয়েছিল, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিসি বা ট্রেজারার যারা বা প্রক্টর বলে আমরা মানে এক একজন এক এক দায়িত্বে, এরা কিন্তু আপনার সায় দেয়নি সংস্কারের ক্ষেত্রে। তো বিশেষত প্রশাসনের কারণে। আরেকটি কারণ থাকতে পারে অতি রাজনীতি। শিবির যে ধোয়া তুলসী পাতা, এটাও মনে করার কোনো কারণ নেই। কারণ তারাও এখানে অতি কিছু রাজনীতি করেছে, এটা নিজেদের টিকে থাকার জন্যই হোক। কারণ ওই যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরকম একটা কথা আছে না? তারা কিন্তু অত্যাচার নির্যাতনের উপর দিয়েই সব সময় গিয়েছে। বাংলাদেশের টেলিভিশন, পত্রপত্রিকা, সুশীল সমাজ তাদের উপরে অত্যাচারকে পারমিট করে। তাদেরকে অত্যাচার করলে, তাদেরকে মারলে কেমন জানি মনে করা হয় মানবাধিকার লঙ্ঘন হয় না। বাংলাদেশের সব পত্রিকাগুলোই এটা প্রায় পারমিট করে দেয় যে হ্যাঁ, শিবিরকে বা শিবির না, ইসলামপন্থী কেউ হলে পিটানো যাবে। এটা যা কারোর যদি মনে থেকে থাকে, আপনার 5ই মে হেফাজতের প্রোগ্রামে হামলা, কোনো মানবাধিকার সংগঠন এটা নিয়ে কোনো কথা বলে নাই, সামান্য কথাও বলে নাই। বাংলাদেশের কোনো পত্রিকা একটা নিউজ দেখবেন না যে হেফাজতের নিউজটি পড়ে হেফাজতের এতগুলো মানুষ যে মেরে ফেলেছে তাদের জন্য যে একটু সহানুভূতি জাগবে, এরকম কোনো নিউজ দেখবেন না। নিউজ করেছে তারা জঙ্গি, তারা উগ্র, তারা গাছ কেটেছে, এইভাবে নিউজ করে তাদের প্রতি উল্টো ঘৃণা জন্মাবার চেষ্টা করেছে। যাই হোক, আমরা ডাকসুর কথায় ফিরে আসি। তো ডাকসু যে শেষ অফার দিয়ে যাচ্ছে সেটা খুব, ডাকসুতে চীনের 40টি কোম্পানির আসছে জবের অফার নিয়ে। 400 জনকে তারা চাকরি দিবে, এভারেজে 10টি করে। কোয়ালিটি অনুযায়ী চাকরি দিবে 430 জন শিক্ষার্থীকে, অর্থাৎ এভারেজে আপনার প্রায় 10 জন করে এক একটি কোম্পানি, 10-11 জন করে এক একটি কোম্পানিতে চাকরি যাবে। এই ডাকসুর মেয়াদ আগামী মাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সাদেক কায়েমের সারপ্রাইজিং ইস্যু নিয়ে হাজির হয়েছেন। শেষ পর্যায়ে সারপ্রাইজিং অফারই বলা যায়। হোক না, 400 জন মানুষ যদি তাদের স্টেজ অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী ভালো চাকরি পায় আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল বা বড় কোনো কোম্পানিতে, তাদের প্রথম জীবনের চাকরি যদি শুরু করতে পারে, মন্দ কি? অনেক ভালো না? অনেক অনেক ভালো। বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টারে চাকরি করার চেয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন কেউ তার স্টার্টিং জবটা পেতে পারে, তখন তার ভবিষ্যতের জন্য আরও চমৎকার হয়ে যায়। ভবিষ্যতে হয়তো এটা যদি সাকসেস হয়, আরও বড় পরিসরেও সেটা হতে পারে। আজ 400, কাল হয়তো 4000 হবে।
ডাকসু অলরেডি শিক্ষার্থীদের জন্য ইতিহাসের সেরা কাজগুলো করেছে। এবার আরেকটা সারপ্রাইজিং ইস্যু নিয়ে হাজির হয়েছে। আগামী 17ই আগস্ট টিএসসিতে বিশাল একটা ইভেন্ট আয়োজন করতেছে ডাকসু। ইভেন্টের চায়নার 40টি কোম্পানি আসবে, 440টি জবের স্কোপ অপরচুনিটি নিয়ে। ইটস নট প্রিভিলেজ, যোগ্যদেরকেই দিবে। শিক্ষার্থীরা তাদের সিভি জমা দিবে, কোয়ালিটি অনুযায়ী 430 শিক্ষার্থীকে চীনা কোম্পানিতে চাকরি দিবে। এবং এটা খুব চমৎকার আমার কাছে লাগছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশে এরকম জব অফার বা জব ফেয়ার হয়নি। একবার চিন্তা করুন, ভারত কি আমাদের জন্য এই অফার নিয়ে কোনো দিন আসবে? এসেছে অতীতে কোনো দিন যে বাংলাদেশে এত বেকার কিছু জব দেই? আসেনি। একবার আমার সাথে একবার চীনের এম্বাসির লু ইয়াং নামের একজন কর্মকর্তা দেখা হয়েছিল। একবার দেখা হয়নি, মানে তার সাথে আমার ধারাবাহিকভাবে অনেকগুলো দেখা হয়েছিল, মিটিং হয়েছিল। তাকে আমি বললাম, গুগলের সিইও ইন্ডিয়ান, তোমরা কেন পারো না? পেপসির সিইও ইন্দ্র নুই, সে ইন্ডিয়ান, তোমরা কেন পারো না? হ্যাঁ, তারপরে আপনার ইন্টেলের সিইও ইন্ডিয়ান, তোমরা পারছো না কেন? তখন সে আমাকে একটু রেগে গেছে, অপমান বোধ করছে, বলছে যে ইন্ডিয়া ক্রিয়েট স্টাফ, উই ক্রিয়েট ওনার। তাদের কথা হচ্ছে, আমি কেন পেপসির সিইও হতে যাব? আমি তো পেপসির লেভেলের কিছু একটা নিয়ে ভাবছি। তুমি হয়তো মোটরোলার সিইও পাবে ইন্ডিয়ার, কিন্তু তুমি দেখো মোটরোলার লেভেলের অনেকগুলো কোম্পানির মালিকই তো চীনের লোক। তুমি কোনটাকে প্রিফার মনে করো? আমাদের গুগলের সিইও আমরা বানাইনি, আমরা কর্মচারী বানাই না। কিন্তু বাইদু, গুগলের বিকল্প যেটা, আমাদের বাইদু আছে। বাইদু 80 কোটি মানুষ বাইদু ব্যবহার করে। হ্যাঁ, সো আমরা আমাদের মতো আমরা মালিক হই, আমরা কর্মচারী হই না। আমরা আমাদের মেধাকে বিক্রি করি না, আমরা আমাদের মেধাকে নিজের জন্যই ব্যবহার করি। আমার খুব উত্তরটাও চমৎকার লেগেছে। আমি খুব বিরোধিতা করতে গিয়ে তার এই কথা, তাকে প্রশ্ন করেছি তা নয়। আমি আসলে দেখেছি সে কি আনসারটা দেয়। আমি জানি চীনের সাথে ভারতের অনেক পার্থক্য। ভারতের প্রকৃতপক্ষে নেট ইনকাম, ভারতের 25 জন লোক যা ইনকাম করে, চীনের একজন লোকই তা ইনকাম করে। আপনার ভারতের মাথাপিছু আয়, চীনের মাথাপিছু আয় দেখেন। ভারতের অটোমোবাইল, বর্তমান পৃথিবীতে যাই বলেন না কেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা হলো অর্থনীতির জন্য মারাত্মক। ইন্ডিয়া 1 বছরে 25 সালে 1,58,00,000 অটোমোবাইল ইউনিট বানাইছে, আর চায়না 23,76,00,000 অটোমোবাইল ইউনিট বানিয়েছে। বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? যাই হোক, হাউ আউটস্ট্যান্ডিং ট্যাঙ্ক, শিক্ষার্থীরা এরকম কাজ স্বপ্নে দেখে আর শিবির তা বাস্তবায়ন করে। সেরা ডাকসু শিক্ষার্থীদের জন্য কী না করছে, আরও কি সারপ্রাইজিং ইস্যু ডিসক্লোজ করবা। শিক্ষার্থীদের আসলেই তোমাদেরকে ভোট দিয়ে ভুল করেনি, এটা কেউ একজন মন্তব্য করছেন নিচে, আবির হোসেন। এই যে এই 430 জন যদি সত্যিকার অর্থে চাকরিটা পায় চীনের কোনো কোম্পানিতে, নিশ্চয়ই তাদের জীবন বদলে যাবে। তারা তাদের স্বপ্নের রাস্তায় পা রাখতে পারবে, তাদের পরিবার বদলে যাবে। হ্যাঁ, তারা সারা বিশ্ব দাপিয়ে বেড়াবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।